হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই দারুণভাবে পড়াশোনা করছো। তো আজকে আমি এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রির, বিশেষ করে অর্গানিক রিয়াকশনস মেকানিজম বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তো আমাদের অর্গানিক রিয়াকশনস মেকানিজমের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্টস। তো এই অ্যাটাকিং রিয়েজেন্টের কথা বললেই আমাদের মোস্ট পপুলার দুটো অ্যাটাকিং রিয়েজেন্ট আছে। একটা হচ্ছে নিউক্লিওফাইল, যেটা মোস্ট ফেমাস, আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল। তো অর্গানিক রিয়াকশনসে নিউক্লিওফাইলসের অ্যাপ্লিকেশন ইলেকট্রোফাইলের থেকে বেশি হয়। তো এই জন্যে আমার মনে হয়েছে যে নিউক্লিওফাইল নিয়ে তোমাদের আইডিয়াটা আরেকটু স্ট্রং করার আমি এই ভিডিওতে চেষ্টা করছি। তো দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং আমি চেষ্টা করেছি সমস্ত ফ্যাক্টরকে ইনক্লুড করতে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা তোমরা ভালো করে দেখো, আশা করি তোমাদের হেল্প হবেই এই ভিডিওতে। ওকে, সো লেটস স্টার্ট। তো দেখো, নিউক্লিওফাইলস মানেই হচ্ছে, নিউক্লিওফাইল কথাটা এসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। এটা ডিরাইভ ফ্রম আ গ্রিক ওয়ার্ড নিউক্লিয়াস অ্যান্ড ফিলোস। নিউক্লিয়াস মানে তো আমরা সবাই জানি অ্যাটমের নিউক্লিয়াস হুইচ ইজ পজিটিভলি চার্জড। ফিলোস কথাটার ইংলিশ মানে হচ্ছে ফ্রেন্ড অর লাভ অর অ্যাট্রাকশন অর অ্যাফিনিটি আমরা বলতে পারি। দ্যাট মিনস নিউক্লিয়াসের বন্ধু, নিউক্লিওফাইলস হচ্ছে নিউক্লিয়াসের বন্ধু বা নিউক্লিয়াসের লাভার আমরা বলতে পারি। তার মানে নিউক্লিয়াস লাভিং কেমিক্যাল স্পেসিস, নিউক্লিয়াস লাভিং কেমিক্যাল স্পেসিস যারা, তারাই হচ্ছে নিউক্লিওফাইলস। তো মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা একটু বুঝে নেব ব্যাপারটা, একটু স্প্লিট করে বুঝে নিলেই মনে থাকবে আমাদের। নিউক্লিয়াস লাভিং কেমিক্যাল স্পেসিস। সো নিউক্লিয়াস কি চার্জ হয়? নিউক্লিয়াস অলওয়েজ পজিটিভ চার্জ হয়, কারণ নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন পজিটিভলি চার্জ, নিউট্রন নিউট্রাল, সো হুইচ মেক্স দ্য নিউক্লিয়াস পজিটিভ চার্জ। তার মানে এরা নিউক্লিওফাইলসরা পজিটিভ চার্জ লাভিং কেমিক্যাল স্পেসিস। তার মানে ডেফিনেটলি এরা ইলেকট্রন রিচ স্পেসিস। তার মানে নিউক্লিওফাইলস আমাদের দু রকমের হয়, মোস্টলি দুইভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে নেগেটিভলি চার্জড নিউক্লিওফাইলস, তার মানে বোঝাই যাচ্ছে নেগেটিভ চার্জ মানেই তাদের মধ্যে ইলেকট্রন বেশি আছে। দ্যাট মিনস যত নেগেটিভ চার্জ আছে, Cn মাইনাস, OH মাইনাস, CS3O মাইনাস, যতগুলো তোমার মনে যত নেগেটিভ চার্জ মাথায় আসবে সবগুলোই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। NO2 মাইনাস, NH2 মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, SH মাইনাস, etc. যত নেগেটিভ চার্জ আছে সবাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মিনস এদের চার্জ থাকবে না, কিন্তু এদের অ্যাটলিস্ট একটা লোন পেয়ার থাকবে, অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার থাকবে, লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকবে। যেমন H2O মোস্ট কমন, অক্সিজেনের ওপরে দুটো লোন পেয়ার আছে, NH3 N এর ওপর একটা লোন পেয়ার, ইথার ROR অক্সিজেনের ওপরে দুটো লোন পেয়ার, H2S সালফারের ওপর দুটো লোন পেয়ার, প্রাইমারি অ্যামাইন্স, সেকেন্ডারি অ্যামাইন্স, টার্সিয়ারি অ্যামাইন্স সবাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। এন এর ওপর একটা লোন পেয়ার আছে, পিরিডিন C5H5N, এটার নাম পিরিডিন, PY দিয়ে ডিনোট করা হয়। তো এগুলো সবই ইটেসি, এগুলো সবই নিউট্রাল নিউক্লিওফাইল। তারপরে আমরা বুঝলাম
যে নিউক্লিওফাইলসের ক্লাসিফিকেশন দু রকম হয়, একটা নেগেটিভলি চার্জড, একটা নিউট্রাল। যত নেগেটিভ চার্জ তোমার মাথায় আসবে সবই নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। আর নিউট্রাল মিনস যাদের মধ্যে অ্যাটলিস্ট একটা লোন পেয়ার থাকবে, তার মানে এরা দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন পেয়ারটা তারা কি করতে পারে, ডোনেট করতে পারে। তার মানে নিউক্লিওফাইলসদেরকে আমরা বলতে পারি যে ইলেকট্রন পেয়ার ডোনার। তার মানে ইলেকট্রন পেয়ার ডোনার কারা, যাদেরকে বলি আমরা লুইস বেশ। বোঝা গেছে? আশা করি নিউক্লিওফাইল কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যে নিউক্লিওফাইল মিনস ইলেকট্রন রিচ স্পেসিস, তার মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, দু রকম হয়। ক্লিয়ার? তো এরা কাকে অ্যাটাক করে? নিউক্লিওফাইলকে আমরা এইভাবে ডিনোট করি। তো আমি আগেই বললাম যে পজিটিভ চার্জ লাভিং স্পেসিস। তার মানে এরা যে কোনো, আমরা যেহেতু অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে করছি, কার্বন পজিটিভ চার্জ সেন্টারকে সবসময় অ্যাটাক করে। এবং অ্যাটাক করবে কিভাবে না, লোন পেয়ার দিয়ে। তার মানে এদের একটা ফিল্ড অরবিটাল থাকবে যেখানে একটা অ্যাভেলেবেল পেয়ার আছে, সেটা প্লাস চার্জকে অ্যাটাক করছে। মানে কি, তার একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, তার একটা কমপ্লিটলি ভ্যাকেন্ট অরবিটাল আছে। তার মানে একটা ফিল্ড অরবিটালের সঙ্গে একটা ভ্যাকেন্ট অরবিটালের ওভারল্যাপ, যার ফলে এরা বন্ড তৈরি করে। ক্লিয়ার? এবার তোমরা দেখো যে এবার আমরা নিউক্লিওফিলিসিটি কম্প্যারিজন করব। মানে হচ্ছে কার নিউক্লিওফিলিসিটি বেশি, কার নিউক্লিওফিলিক স্ট্রেংথ বেশি, কার কম, সেটা আমরা দেখব। তার জন্য আমাদের কিছু ফ্যাক্টরস জানতে হবে। দেখো, প্রথম 1 নাম্বার ফ্যাক্টর হচ্ছে সাইজ অফ দ্য নিউক্লিওফিলিক অ্যাটম। মানে যে অ্যাটমটা তার ইলেকট্রন পেয়ারটা ডোনেট করছে, মানে যে অ্যাটমটা অ্যাকচুয়ালি অ্যাটাক করছে, সাইজ অফ দ্য নিউক্লিওফিলিক অ্যাটম। এই সাইজটার ওপর একটা ইম্পর্ট্যান্ট ডিপেন্ডেন্স আছে নিউক্লিওফিলিসিটির। কীরকম না, দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা এবার বুঝতে হবে যে আমি আগেও বললাম যে নিউক্লিওফাইল কাজ করে কি করে। নিউক্লিওফাইল কাজ করে তার ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে, ইলেকট্রন ছাড়ার মাধ্যমে। এটাকে বলা হয় নিউক্লিওফাইলের পোলারাইজেবিলিটি। কি বলা হয়? পোলারাইজেবিলিটি। মানে তার নিজের ইলেকট্রনকে ছাড়ার যে টেন্ডেন্সি, দ্য টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রনস, এটাকে বলা হয় তার পোলারাইজেবিলিটি। মানে যার এই ইলেকট্রনকে লুজ করার টেন্ডেন্সি যত বেশি, তার মানে সে তত ইজিলি পোলারাইজড হবে, তার মানে তার পোলারাইজেবিলিটি তত বেশি। এবার দেখো কার এই ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি হবে না, যার নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে। কারণ নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে স্ট্রংলি ধরে রেখেছে। তার মানে যার নিউক্লিয়াসের পুল বা নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে, তার ক্ষেত্রে ইলেকট্রনটা লুজ করার টেন্ডেন্সি কি অবভিয়াসলি বেশি হবে। তার মানে সাইজ যদি বেশি হয়, ভালো করে লক্ষ্য করো, সাইজ যদি বেশি হয় তাহলে তার নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন স্বাভাবিকভাবেই কম হবে, কারণ তার ইলেকট্রনটা লুজ হবে আউটারমোস্ট সেল থেকে। আউটারমোস্ট সেলের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কি কম হবে, তার মানে তার ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি ভালো হবে। তার মানে নিউক্লিয়ার পুল সাইজ বেশি হলে নিউক্লিয়ার পুল কম হবে, তার মানে ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি বাড়বে। ক্লিয়ার? তার মানে তার নিউক্লিওফিলিসিটি বাড়বে। তার মানে আমরা বলতে পারি যে নিউক্লিওফিলিসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ অফ দ্য অ্যাটম। সাইজ অফ দ্য অ্যাটম বলতে এখানে নিউক্লিওফিলিক অ্যাটম বলছি আমরা, মানে যে অ্যাটমটা ডোনেট করছে তার ইলেকট্রনটা। যেমন ধরো NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়ার নিউক্লিওফিলিক অ্যাটমটাকে নাইট্রোজেন, দিস, কারণ এ তার ইলেকট্রনটা ডোনেট করছে। কথাটা বোঝা গেছে? 2 নম্বর ফ্যাক্টর ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য নিউক্লিওফিলিক অ্যাটম। স্বাভাবিকভাবেই তার ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয়, বা আমরা এখানে বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড এর সঙ্গে আরেকটা ফ্যাক্টর আমরা ইনক্লুড করব, পার্সেন্টেজ
অফ এস ক্যারেক্টার, যার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হবে। কেননা এস অরবিটাল সবসময় টেন্ডস টু স্টে ক্লোজার টু নিউক্লিয়াস। এস অরবিটাল সবসময় নিউক্লিয়াসের কাছে থাকা পছন্দ করে। তো যার এস পার্সেন্টেজ বেশি হবে সে তার ক্ষেত্রে নিউক্লিয়াসের সে তত কাছে থাকবে, তার মানে তার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, তার মানে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। ইলেকট্রোনেগেটিভিটি মিনস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি। তার মানে যার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি তার ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কম হবে, তার মানে তার নিউক্লিওফিলিসিটি কম হবে। ক্লিয়ার? বুঝে গেছে? তার মানে কারোর যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে তার নিউক্লিওফিলিসিটি কম হবে। অথবা আমরা বলতে পারি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি হলে নিউক্লিওফিলিসিটি কম হবে। আগেই বললাম যে এস ক্যারেক্টার বেশি হওয়া মানে সে নিউক্লিয়াসের তত কাছে থাকবে, তার মানে তার উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন তত স্ট্রং হবে, তার মানে সে ইলেকট্রন লুজ করতে চাইবে না বা ইলেকট্রন লুজ করতে সহজে পারবে না, তার মানে তার নিউক্লিওফিলিসিটি কম হবে। ক্লিয়ার? 3 নম্বর ফ্যাক্টর, চার্জড সেন্টার অলওয়েজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল। চার্জড 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে চার্জড সেন্টার। চার্জ সেন্টার বলতে এখানে নেগেটিভলি চার্জ, ইজ অলওয়েজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন নিউট্রাল সেন্টার। তার মানে চার্জ সেন্টারের নিউক্লিওফিলিসিটি নিউট্রাল সেন্টারের থেকে বেশি হবে। যেমন ধরো OH মাইনাস ইজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন ওয়াটার। যেমন এখানেও নিউক্লিওফিলিক অ্যাটমটা অক্সিজেন, এখানেও নিউক্লিওফিলিক অ্যাটমটা অক্সিজেন, কিন্তু এ চার্জ এ নিউট্রাল, তবে চার্জড সেন্টারে নিউক্লিওফিলিসিটি অলওয়েজ নিউট্রালের থেকে বেশি হবে। ক্লিয়ার? অথবা আমরা বলতে পারি অর NH2 মাইনাস ইজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন NH3। ক্লিয়ার? 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে বাল্কিনেস বা সাইজ, সাইজ অফ দ্য হোল নিউক্লিওফাইল। তার মানে যে এটা বলা হয় যে স্মলার ইজ মোর এফেক্টিভ। বাল্কিনেস আমার যদি বাড়ে, বাল্কিনেস যদি আমার বাড়ে তাহলে তার নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করবে, তার বেসিসিটি ইনক্রিজ করবে। সেটা নিয়ে আমি পরে আসবো, আরেকটা ভিডিও আমি বানাবো নিউক্লিওফিলিসিটি ভার্সাস বেসিসিটি। যদিও দুজন একই প্যাটার্নে কাজ করে কিন্তু ডিফারেন্স আছে, বলবো সেটা। বাল্কিনেস বাড়লে নিউক্লিওফিলিসিটি কমবে, তার মানে আমরা বলবো এখানে স্মলার নিউক্লিওফাইলস আর মোর এফেক্টিভ। তার মানে আমরা বলতে পারি যে CH3O মাইনাস মিথক্সাইড আয়ন ইজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন ইথক্সাইড আয়ন, দেন it is more effective than isopropoxide ion. It is more effective than tertiary butoxide ion because it is very bulky, অনেক বড় আকারে, তার মানে it will be required more space to attack, তার জন্য এটা unavailable হবে। কথাটা বুঝে গেল? তাহলে যার সাইজ, এখানে সবকটাই নিউক্লিওফিলিক অ্যাটম সেম অক্সিজেন, কিন্তু এখানে ম্যাটার হবে কোনটা? সাইজ অফ দ্য অ্যালকাইল গ্রুপ। তার মানে বাল্কিনেস যত বাড়বে তার নিউক্লিওফিলিসিটি তত কমে যাবে, এই একটা ফ্যাক্টর। 5 নাম্বার ফ্যাক্টর আমাদের আসবে রোল অফ সলভেন্ট। এইটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা আমরা আসবো পরে ভিডিওটা শেষের দিকে। আমি এই রোল অফ সলভেন্ট এটা নিয়ে আলাদা করে আমি আলোচনা করব, বিকজ ইট রিকোয়ার্স স্পেশাল অ্যাটেনশন। এটা একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি। আরেকটা লাস্ট ফ্যাক্টর আছে আমাদের 6 নাম্বার, এটা আমি বললাম যে আমরা আলাদা করে এটা স্পেশালভাবে আলোচনা করব। 6 নাম্বার আছে ডিলোকালাইজেশন, মানে চার্জ ডিলোকালাইজেশন। কোথাও যদি কোনো কেসে যদি নেগেটিভ চার্জ ডিলোকালাইজড হয়
নেগেটিভ চার্জ যদি ডিলোকালাইজড হয় তার মানে সেই চার্জটা অন্য অ্যাটমের সঙ্গে শেয়ার্ড হচ্ছে, তার মানে তার ওপর ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করবে, তার মানে তার নিউক্লিওফিলিসিটি কমবে। তার মানে কোথাও যদি ডিলোকালাইজেশন হয় মানে রেজোনেটিং এফেক্ট বা রেজোনেন্স দেখা যায়, তাহলে সেক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি উইল ডিক্রিজ। এখানে চার্জ ডিলোকালাইজেশন বলে মানে বলছি আমি নেগেটিভ চার্জ ডিলোকালাইজেশন। চার্জ ডিলোকালাইজেশন বলতে নেগেটিভ চার্জ ডিলোকালাইজেশন, নিউক্লিওফিলিসিটি উইল ডিক্রিজ। দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। কীরকম? ধরো তোমাকে বললো CH3O মাইনাস মিথক্সাইড আয়ন অ্যান্ড CH3COO মাইনাস অ্যাসিটেট আয়ন, এই দুটোর মধ্যে হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল? তো ভালো করে দেখো, CH3COO মাইনাস এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি আসছে? CH3C ডাবল বন্ড O মাইনাস দিস। তার মানে এটা নেগেটিভ চার্জ সিগমা পাই রেজোনেন্সের কন্ডিশন, তার মানে এটা ডিলোকালাইজেশন হবে, এই নেগেটিভ চার্জটা এখানে দেবে, এটা খুলে গেল। ক্লিয়ার? যার ফলে কি পাচ্ছি আমি? আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি এর, CH3CO মাইনাস ডাবল বন্ড O। তার মানে আমি দেখতে পেলাম যে এই নেগেটিভ চার্জটা যেটা এই অক্সিজেনটার উপরে ছিল সেটা এর ওপর শিফট হয়ে এলো, তার মানে এই নেগেটিভ চার্জটা দুটো অক্সিজেনের মধ্যে শেয়ার্ড হচ্ছে বা ডিলোকালাইজড হচ্ছে। তার মানে এখান থেকে আমরা রেজোনেটিং হাইব্রিডটা লিখতে পারি এইভাবে, CH3COO এবং দুটোই ডট ডট পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে এবং একটাই নেগেটিভ চার্জ দুটো অক্সিজেনের মধ্যে শেয়ার হচ্ছে, তার মানে এটাকে আমরা মাইনাস হাফ লিখতে পারি। এই যে তাহলে বুঝতে পারছো যে একটা নেগেটিভ চার্জ দুটো অক্সিজেনের মধ্যে ডিলোকালাইজড বা ছড়িয়ে যাচ্ছে, তার মানে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি কি হচ্ছে? কমে যাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করছে। তার মানে তার যদি ইলেকট্রন ডেন্সিটি কমে যায় তার মানে তার অ্যাজ এ রেজাল্ট তার নিউক্লিওফিলিসিটিও ডিক্রিজ করবে। তার মানে এই দুটোর মধ্যে আমি বলতে পারি যে CH3O মাইনাস এখানে সেরকম কোনো ডিলোকালাইজেশন হচ্ছে না, প্লাস এখানে একটা প্লাস ফ্যাক্টর কাজ করছে যেটা হচ্ছে প্লাস আই এফেক্ট। CH3 প্লাস আই এফেক্টের জন্য সে ইলেকট্রন আরও এদিকে পুশ করবে, তার মানে এর ওপর ইলেকট্রন ডেন্সিটি উল্টে বেড়ে যাচ্ছে, তার মানে এর নিউক্লিওফিলিসিটি বাড়বে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে CH3O মাইনাস ইজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন CH3COO মাইনাস। তো যত বেশি এই ডিলোকালাইজেশনটা হবে তত তার এই সেই সেন্টারটার ওপর ইলেকট্রন ডেন্সিটি তত ডিক্রিজ করবে, তার মানে তার নিউক্লিওফিলিসিটি তত কমবে। অনেকগুলো এক্সাম্পল নিয়েছি, সেগুলো আমি একে একে এক্সপ্লেন করছি তোমাদের কাছে। প্রথম এক্সাম্পল যেটা নিয়েছি CH3 মাইনাস NH2 মাইনাস OH মাইনাস F মাইনাস। তো এদের নিউক্লিওফিলিক অ্যাটমগুলো কী কী? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো এরা সবাই একই পিরিয়ড 2তে পড়ে, তার মানে যত আমরা লেফট টু রাইটে যাব সাইজটা ডিক্রিজ করে, তার মানে এবং ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে। এই দুটোই নিউক্লিওফিলিসিটির স্ট্রেংথের এগেনস্টে, কারণ সাইজ কমলে কি হবে? তার নিউক্লিয়াসে ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করবে, তার মানে তার ইলেকট্রন লুজিং টেন্ডেন্সি কম হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোনেগেটিভিটি বাড়লেও তার ইলেকট্রন ছাড়া টেন্ডেন্সি কম হবে, কারণ ইলেকট্রোনেগেটিভিটি প্রপার্টিটাই হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা। তার মানে যত আমরা অ্যাক্রস এ পিরিয়ড যাব তত সাইজটা ছোট হয় এবং ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে, তার মানে তাদের নিউক্লিওফিলিসিটি ডিক্রিজ করবে। সো দ্যাটস ওয়াই CH3 মাইনাস স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল, তারপরে NH2 মাইনাস, তারপরে OH মাইনাস, তারপরে F মাইনাস। বুঝে গেছে? নেক্সট সেকেন্ড এক্সাম্পল দেখো, আমি সবকটাতেই কার্বন নিউক্লিওফিলিক অ্যাটম সবকটাতেই আছে আমাদের কার্বন, দেখে নাও। তো এখানে সিঙ্গেল বন্ডেড কার্বন আছে, হাইব্রিডাইজেশন sp3, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, এখানে আমাদের ফ্যাক্টরটা হবে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 25%। এখানে কার্বন ডাবল বন্ডেড কার্বন মানে sp2 হাইব্রিডাইজেশন, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 33.33%। এখানে কার্বনের হাইব্রিডাইজেশন sp, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 50%। তো আমরা আগেই বলেছিলাম যে যত পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ইনক্রিজ করবে তার ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে বা তার উপর নিউক্লিয়াসে ফোর্স অফ অ্যাট্রাকশন ইনক্রিজ করবে, তার মানে তার নিউক্লিওফিলিসিটি কমবে। সো দ্যাটস ওয়াই সব থেকে বেশি স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল এটা হয়েছে।
তারপর এটা, তারপর এটা। ক্লিয়ার? নেক্সট আমি 3 নাম্বার এক্সাম্পল নিয়েছি ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। একই গ্রুপের, গ্রুপ 17-এর মধ্যে পড়ে ওরা। তারপর ডাউন দ্য গ্রুপ আমরা যত যাচ্ছি কি হচ্ছে, সাইজ ইনক্রিজ করছে, ইলেকট্রনিক ডিক্রিজ করছে। তারপরে দুটোই আমার নিউক্লিওসিটির ফেভারে। তার মানে সাইজ ইনক্রিজ করলে কি হবে, তার নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট সেলের ডিস্টেন্স বাড়বে, তার মানে তার ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কি বেশি হবে বা পোলারাইজেবিলিটি বেশি হবে, সে ইজিলি পোলারাইজড হবে, মানে তার ইলেকট্রন ছাড়তে চাইবে, কারণ তার ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কি কম হচ্ছে এবং ইলেকট্রনিক ডিক্রিজ করে। সো দ্যাটস ওয়াই ডাউন দ্য গ্রুপ অলওয়েজ নিউক্লিওসিটি ইনক্রিজ করবে। সো দ্যাটস ওয়াই I মাইনাস সব থেকে স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল, তারপর Br মাইনাস, তারপর Cl মাইনাস, তারপর F মাইনাস। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর এক্সাম্পল আমি নিয়েছি H2S, H2O, SH মাইনাস, OH মাইনাস। তো একইভাবে অক্সিজেনের নিচে আছে সালফার, তার মানে আগেই বললাম ডাউন দ্য গ্রুপ নিউক্লিওসিটি ইনক্রিজ করে, তার মানে সালফার ইজ বেটার নিউক্লিওফাইল দেন অক্সিজেন। এবারে আরেকটা ফ্যাক্টর আমি বলেছিলাম যে চার্জড সেন্টার অলওয়েজ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন নিউট্রাল। তো SH মাইনাস এটা চার্জড, এটাও চার্জ, কিন্তু সালফার বেটার নিউক্লিওফাইল, তো SH মাইনাস স্ট্রঙ্গার, তারপরে H2S যেহেতু সালফার স্ট্রঙ্গার নিউক্লিওফাইল, তারপরে OH মাইনাস, তারপরে ওয়াটার। বোঝা গেছে? এক্সাম্পলগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি একটা এক্সাম্পল নিয়েছি, এটা একটু মিক্সড আপ এক্সাম্পল, একটু কমপ্লেক্স, মানে অনেকগুলো ফ্যাক্টর একসঙ্গে অপারেট করবে এখানে। দেখো HC ট্রিপল বন্ড C মাইনাস, NH2 মাইনাস, OH মাইনাস, CH3 CH2 মাইনাস। তো আমি আগেই বলেছি কার্বন ইজ বেটার নিউক্লিওফাইল দেন নাইট্রোজেন দেন অক্সিজেন। ওকে, তো এখানে এইটা সব থেকে স্ট্রংগেস্ট CH3 CH2 মাইনাস, কেননা এর হাইব্রিডেশন এখানে sp3, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টারটা সব থেকে কম 25% এস ক্যারেক্টার, তো এর ইলেকট্রনেগেটিভিটিও কম এবং কার্বনের সাইজ বড়, তার মানে CH3 CH2 মাইনাস সব থেকে আগে গেল। এরপরে এই কার্বনের হাইব্রিডেশন এখানে sp, তো পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার সব থেকে বেশি 50% এস ক্যারেক্টার আছে ওর, তার মানে ওর ইলেকট্রনেগেটিভিটি অনেকটাই স্ট্রং এবং ট্রিপল বন্ড হওয়ার জন্য এর ইলেকট্রন ক্লাউডটা সিমেট্রিক্যালি উপরে নিচে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড, এটাকে আমরা সিলিন্ড্রিক্যাল ইলেকট্রন ক্লাউড বলি। অনেক বেশি স্টেবল হয়, স্টেবল হওয়ার কারণে এর ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি একটু কম হয়। সো ওই জন্য এর নিউক্লিওসিটি একটু কম হয়, তখন নাইট্রোজেন NH2 মাইনাসটা আগে চলে এলো, তারপর এটা আসবে HC ট্রিপল বন্ড C মাইনাস, তারপর OH মাইনাস। বুঝে গেছে নিউক্লিওসিটি অর্ডারটা? কারণ অক্সিজেনের ইলেকট্রনেগেটিভিটি অনেক স্ট্রং এবং সাইজটাও ছোট, এই জন্য তার নিউক্লিওসিটি ট্রিপল বন্ডেড কার্বনের থেকেও কম হবে। নেক্সট আরেকটা আমি এরকমই মিক্সড একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, তো সালফার অনেক বেশি নিউক্লিওফিলিক, অনেক বেশি নিউক্লিওফিলিক, প্লাস এখানে আর মানে একটা অ্যালকাইল গ্রুপ থাকার জন্য এখানে এর প্লাস আই এফেক্ট কাজ করে, এই জন্য এর ওপর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি হয় সালফারের ওপর, এই জন্য, এবং সালফারের সাইজ অনেক বড়, ইলেকট্রনেগেটিভিটি অনেক কম, এই জন্য সালফার সব থেকে বেশি স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল এখানে RS মাইনাস, তারপরে আসবে I মাইনাস, তারপরে CN মাইনাস, তারপরে OH মাইনাস, কারণ কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বন স্ট্রঙ্গার সাইড। ক্লিয়ার? তো এরকম যদি মিক্সড আপ আরেকটা দেখাচ্ছি, এটা আমরা আগেই করেছি CH3O মাইনাস এ স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন OH মাইনাস। এই দুটোর ক্ষেত্রে দুটোতেই ডিলোকালাইজেশন হয়, দুটোতেই চার্জ ডিলোকালাইজেশন হয়। O মাইনাস এটা এখানে দেয়, এটা খুলে যায়। তো এখানে আমরা দেখব টোটাল রেজোনেটিং স্ট্রাকচার করে, টোটাল আমরা এই একটা রেজোনেটিং স্ট্রাকচার এলো, আমি একটা রেজোনেটিং স্ট্রাকচার এঁকে দিচ্ছি, এই যে ডাবল বন্ড O, দিস দিস, আবার এটা আবার এখানে দেবে, এটা আবার খুলবে, এটা আবার এখানে দেবে, এটা খুলবে, এই করে আমরা টোটাল এটাকে নিয়ে 5টা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। তার মানে এইখানে ডিলোকালাইজেশন অনেক বেশি হবে। এখানে আমরা একটু আগে দেখলাম দুটো রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছিলাম, আমরা একটু আগে দেখিয়েছি, তোমরা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। এটা
স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দ্যান দিস। ওয়াই? বিকজ এর যে রেজোনেটিং স্ট্রাকচারগুলো আমরা পাচ্ছিলাম সেই দুটো আইডেন্টিক্যাল রেজোনেটিং স্ট্রাকচার, মানে একই রকম দেখতে, বাট এর রেজোনেটিং স্ট্রাকচারগুলো আইডেন্টিক্যাল নয়। সো এর রেজোনেটিং স্ট্রাকচারগুলো মোর স্টেবল, এই জন্য এই ফর্মটার স্টেবিলিটি এটার থেকে বেশি। তার মানে এই ফর্মটা মোর স্টেবল, তার মানে মোর স্টেবল হওয়ার জন্য এর রিঅ্যাক্টিভিটি কম হবে। দ্যাটস ওয়াই এইটা উইকার নিউক্লিওফাইল হবে, যদিও এর রেজোনেটিং স্ট্রাকচার দুটো, এর 5টা, বাট এর আইডেন্টিক্যাল রেজোনেটিং স্ট্রাকচার হওয়ার জন্য এর স্টেবিলিটি অনেক বেশি হয়। এটা রেজোনেন্সের একটা রুল। কথাটা বোঝা গেছে? সুতরাং এটা মোর স্টেবল হওয়ার জন্য এর রিঅ্যাক্টিভিটি কম হবে, তার মানে এর নিউক্লিওসিটি কম হবে। তাহলে অর্ডারটা কি দাঁড়ালো? CH3O মাইনাস, স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল এখানে, তারপর OH মাইনাস, কারণ এখানে কোনো ডিলোকালাইজেশন হচ্ছে না, তারপর আসছে আমার ফেনক্সাইড আয়ন, তারপরে আসছে আমার অ্যাসিটেট আয়ন। তো আশা করি বুঝতে পেরেছো এক্সাম্পলগুলো। এবারে যেটা বলবো সেটা হচ্ছে রোল অফ সলভেন্ট। সলভেন্টের কি রোল হবে নিউক্লিওসিটির ওপর? দেখো, সলভেন্ট আমাদের 3 রকমের হয়। একটা হচ্ছে একদম নন পোলার সলভেন্ট, নন পোলার সলভেন্ট। নন পোলার সলভেন্ট কোনগুলো? যেমন ধরো CH2 কার্বন ডাইসালফাইড, CCl4, বেনজিন, এগুলো হচ্ছে ইটিসি, এগুলো হচ্ছে নন পোলার সলভেন্ট। তো এই নন পোলার সলভেন্টের নিউক্লিওসিটির ওপর কি এফেক্ট? আমি একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো F মাইনাস, এদের ক্ষেত্রে সব থেকে ভালো বোঝা যায়, F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। তো নন পোলার সলভেন্টগুলো এরা এদের নিউক্লিওসিটির ওপর কি এফেক্ট ফেলবে না, এরা যখন ভাঙে, ধর আমরা সোডিয়াম ফ্লোরাইড নিয়েছি, এর আয়নটা নিচ্ছি, মানে এর সল্ট যেটা নিয়েছিলাম, তাহলে এ ভাঙবে Na+, F-, তাহলে নন পোলার মানে সে কোনোভাবেই এদেরকে হ্যাম্পার করবে না, কোনোভাবেই এদের সঙ্গে রিঅ্যাক্ট করবে না। তার মানে এরা অলরেডি আয়নে ভেঙে আছে এবং অপোজিটলি চার্জ আয়নে ভেঙে আছে, তার মানে এরা অলওয়েজ এইভাবে একসঙ্গেই এক্সিস্ট করবে। এবার Na+ আর F- আর ধরো Na নিলাম, Na+ আর I-, এই দুটোর মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কম্বাইন করার টেন্ডেন্সি সব থেকে বেশি কার? এদের মধ্যে। কেননা ফ্লোরিনের আকার ছোট, সে ইজিলি কাছাকাছি চলে আসবে, এর সঙ্গে ইজিলি অ্যাটাচ হয়ে যায়। তার মানে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসঙ্গে আয়ন পেয়ার হিসেবে থাকে, এরা আয়ন পেয়ার হিসেবে থাকবে। তার মানে এখানে F- Na+ এর সঙ্গে সব থেকে ইজিলি অ্যাটাচ হয়ে থাকবে, কেননা এর রিঅ্যাক্টিভিটি বেশি। অপরদিকে I- এর রিঅ্যাক্টিভিটি সব থেকে কম, কেননা ওর সাইজটা সব থেকে বড়। তার মানে এ এর সঙ্গে ইজিলি অ্যাটাচ হতে চাইবে না। তার মানে এ মিডিয়ামে টেন্ডস টু রিমেন ফ্রি, এ ফ্রি থাকবে। তার মানে এ ফ্রি থাকবে মানে ওই সলিউশনে এ অনেক বেশি অ্যাভেলেবেল হবে F- থেকে, কারণ F- Na+ এর সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। তার মানে I- অনেক বেশি অ্যাভেলেবেল হবে। তার মানে কনসেপ্টটা হচ্ছে এটাই যে নিচের দিকে যত এদের রিঅ্যাক্টিভিটি কমবে, তার ক্যাটায়নের সঙ্গে অ্যাসোসিয়েশন তত কম হবে। তার মানে সেই আয়নটা তত বেশি অ্যাভেলেবেল হবে অ্যাটাক করার জন্য বা অন্য নিউক্লিওফাইল হিসেবে কাজ করার জন্য। তার মানে এখানে I- সব থেকে বেশি অ্যাভেলেবেল হবে আর F- সব থেকে লিস্ট অ্যাভেলেবেল হবে। কথাটা বোঝা গেছে? তার মানে এখানে নিউক্লিওসিটি অর্ডার কি হবে? I- গ্রেটার দেন Br- গ্রেটার দেন Cl- গ্রেটার দেন F-, যেটা আমাদের নর্মালি হয় সেটাই হবে, কোনো চেঞ্জ হবে না। 2 নাম্বার বলছি, যেগুলো পোলার সলভেন্ট আমাদের 2 রকমের হয়, প্রোটিক আর অ্যাপ্রোটিক। তো পোলার প্রোটিক সলভেন্ট, যেগুলো পোলার প্রোটিক মানে যেগুলো পোলার সলভেন্ট
অ্যান্ড H প্লাস বা প্রোটন প্রোভাইডস করতে পারে, যারা ক্যান প্রোভাইড H প্লাস বা প্রোটন, এটাকে আমরা প্রোটন বলি। ক্লিয়ার? তাদেরকে আমরা পোলার প্রোটিক সলভেন্ট বলি। যেমন ধরো ওয়াটার সব থেকে ভালো, ওয়াটার আছে, অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে। এরা কি করে? এরা H প্লাস প্রোভাইড করে। তাহলে H প্লাস প্রোভাইড করলে কি হবে না, এরা ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, এদের মধ্যে একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ডিং সব থেকে ভালো হয় ফ্লোরিনের সঙ্গে, কারণ যত এদিকে গেলে সাইজটা বেড়ে যায়, তার মানে H প্লাসের সঙ্গে অ্যাটাচমেন্ট কি কমে যাবে, বন্ডটা উইক হয়ে যাবে। তার মানে যত সাইজ ছোট হয়, আমরা হাইড্রোজেন বন্ডিং এর কন্ডিশনই জানি যে ওই হাইড্রোজেনের সঙ্গে যে অ্যাটমটা কম্বাইন করবে তার সাইজটা ছোট হতে হবে। তার মানে এখানেও তাই H প্লাসটা, হাইড্রোজেন H প্লাস F মাইনাসের সঙ্গে সব থেকে ইজিলি অ্যাটাচ হবে। একই রকম ভাবে I মাইনাসকে সব থেকে, I মাইনাসের সঙ্গে অ্যাটাচমেন্ট কি সব থেকে কম হবে, তার মানে I মাইনাস সলিউশনে ফ্রি থাকবে। কথাটা বোঝা গেছে? তার মানে H প্লাসটা ফ্লোরিনের সঙ্গে সব থেকে স্ট্রংগেস্ট বন্ড করবে, এটা সব থেকে স্ট্রংগেস্ট বন্ড করবে, স্ট্রংগেস্ট অ্যাসোসিয়েশন হবে। কথাটা বোঝা গেছে? তার মানে ফ্লোরিন সব থেকে বেশি অকুপাইড হয়ে যাবে হাইড্রোজেনের সঙ্গে, তার মানে সেখানে I মাইনাস সব থেকে বেশি অ্যাভেলেবেল হবে। তার মানে একই ব্যাপার, আগের মতোই কনসেপ্টটা, যে যত নিচের দিকে যাব তত H প্লাসের সঙ্গে অ্যাসোসিয়েশন কম হবে, তার মানে সেই আয়নটা তত সলিউশনে কি থাকবে, ফ্রি থাকবে। তার মানে তার নিউক্লিওসিটি কি হবে, বেশি হবে। তার মানে সেম অর্ডার হয়ে যাবে নিউক্লিওসিটি আগেরটার মতোই, I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, F মাইনাস। ব্যাপারটা বোঝা গেছে যে F মাইনাসের নিউক্লিওসিটি কেন কম হলো। তো 3 নাম্বার টাইপ যেটা আমাদের আসবে সেটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, মানে পোলার সলভেন্ট কিন্তু যারা প্রোটন দিতে পারে না বা ক্যান নট প্রোভাইড H প্লাস, পোলার অ্যাপ্রোটিক, তার মানে যারা পোলার হবে বাট ক্যানট প্রোভাইড H প্লাস বা প্রোটন প্রোভাইড করতে পারবে না। তার মানে যেমন কোনগুলো, যেমন DMSO, ডাইমিথাইল সালফক্সাইড, জাস্ট লাইক দ্যাট, ডাইমিথাইল সালফক্সাইড দিস। তারপরে DMF, ডাইমিথাইল ফর্মামাইড, অ্যাসিটোন, CH3, COCH3, etc. এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো এরা কি করে, এরা অলওয়েজ occupies বা combines with the cations, combines with the cations, ক্যাটায়নের সঙ্গে কম্বাইন করে। মানে আমরা যে নিউক্লিওফাইলটা নিয়েছি, যেমন আমি একটু আগে বললাম যে আমরা যদি সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড নিই, তাহলে এখান থেকে কোনগুলো পাচ্ছি আমরা, এখান থেকে Na প্লাস F মাইনাস, এর Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Br মাইনাস, Na প্লাস I মাইনাস। তো এরা কি করে, কম্বাইন্স উইথ দ্য ক্যাটায়ন, যার ফলে এরা শুধুমাত্র ক্যাটায়নের সঙ্গে, মানে এখানে Na প্লাসটার সঙ্গে তারা কম্বাইন করে থাকবে, কারণ এদের লোন পেয়ার আছে, ওয়ান অর মোর লোন পেয়ার আছে। এই যে অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা দিয়ে তারা কি করবে, সে Na প্লাস এই ক্যাটায়নটার সঙ্গে কম্বাইন হয়ে থাকে, যার ফলে ক্যাটায়নটার সঙ্গে কম্বাইন করলে অ্যানায়নটা, এদের যে অ্যানাউন্সটা থাকে, মানে ওই F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, এই অ্যানাউন্সগুলো কি থাকে, রিমেন্স, অ্যানাউন্স রিমেন ফ্রি। এদের অ্যানায়নগুলো সবাই কি থাকে, ফ্রি থাকে। এবার এদের মধ্যে F মাইনাসের সাইজ সব থেকে ছোট, কি দেখবো আমরা, F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, সবাই যদি এখানে ফ্রি হয়ে যায়, সবাই যখন ফ্রি হয়ে যাবে তখন এর যেহেতু F মাইনাসের সাইজ ছোট, তাই এর ইলেকট্রন ডেন্সিটি অনেক মোর, ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, সাইজটা ছোট,
ফ্লুরিনের ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম আর I মাইনাসের ইলেকট্রন ডেন্সিটি মিনিমাম, কেননা ওর সাইজটা সব থেকে বড়, ইলেকট্রন ডেন্সিটি মিনিমাম। আগেরটার সঙ্গে ডিফারেন্সটা বুঝতে হবে। আগেরটা ছিল কি, আগে সবাই ফ্রি থাকছিল না, আগে F মাইনাসটা আগের সলভেন্টগুলোর ক্ষেত্রে F মাইনাস Cl মাইনাস এরা কম্বাইন করে যাচ্ছে, এরা ক্যাটায়নের সঙ্গে বা সলভেন্ট থেকে যে H প্লাসটা পাওয়া যাচ্ছে সেখানের সঙ্গে তারা কম্বাইন করে যাচ্ছিল, মানে তারা ফ্রি থাকছিল না। সেখানে I মাইনাস বা Br মাইনাস অনেক বেশি ফ্রি থাকছিল, ওই জন্য I মাইনাসের নিউক্লিওসিটি Br মাইনাসের নিউক্লিওসিটি বেশি হচ্ছিল এদের থেকে। কিন্তু এখানে এই সলভেন্টগুলো শুধু ক্যাটায়নের সঙ্গে কম্বাইন করে, যার ফলে এদের যে অ্যানায়নগুলো সবকটা অ্যানায়নই এদের কি থাকছে, ফ্রি থেকে যাচ্ছে। তার মানে এখন ইলেকট্রন ডেন্সিটি আমাকে দেখতে হবে। তো এ ফ্লুরিনের সাইজ যেহেতু সব থেকে ছোট, তাই এর উপর ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি হবে। তার মানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হলে কি হবে, যদি কারোর ইলেকট্রন ডেন্সিটি বেশি হয় তাহলে তার ইলেকট্রন ডোনেট ক্যাপাবিলিটি বেশি হবে, অবশ্যই তার মানে তার ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি বেশি হবে, তার মানে তার নিউক্লিওসিটি বেশি হবে। তার মানে এখন নিউক্লিওসিটি অর্ডারটা হয়ে যাবে F মাইনাসের সব থেকে বেশি, তারপর Cl মাইনাস, তারপর Br মাইনাস, তারপর I মাইনাস, মানে আগেরগুলোর থেকে পুরোপুরি রিভার্স। তার মানে কোথায় রিভার্স হবে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে। মনে থাকবে? তাহলে আমরা রোল অফ সলভেন্টটা বুঝতে পেরেছি, 3 রকম সলভেন্ট আমাকে দিতে পারে। তো এবারে যে জিনিসটা আমি বলবো সেটা নিউক্লিওফাইলের একটা স্পেশাল টাইপ, যেটাকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। না অ্যাম্বি, এই যে অ্যাম্বি কথাটা এসছে অ্যাকচুয়ালি অ্যামফি থেকে। অ্যামফি মানে হচ্ছে বোথ, ডুয়াল নেচার। তার মানে এমন একটা নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল আমরা কাদেরকে বলি না, এমন একটা নিউক্লিওফাইল যার দুটো বা তার বেশি, 2 বা তার বেশি, 2 or more নিউক্লিওফিলিক সাইট আছে। নিউক্লিওফিলিক সাইট বলতে 2 or more অ্যাটাকিং সাইট আছে। যেমন এতক্ষণ আমরা মোস্টলি যে নিউক্লিওফাইলগুলো নিয়ে বললাম সেগুলোতে একটাই অ্যাটাকিং সাইট, যেমন NH3 একটা, নাইট্রোজেন একটা অ্যাটাকিং সাইট, OH মাইনাস অক্সিজেন। তো এখানে 2 or more অ্যাটাকিং সাইট থাকবে এবং সে ডিফারেন্টলি এটাকে ইউজ করে ডিফারেন্ট কম্পাউন্ড ফর্ম করতে পারে। যেমন এক্সাম্পল, এর সব থেকে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে CN মাইনাস। CN মাইনাসকে আমি ভেঙে লিখলে সায়ানাইড আয়ন যেটাকে বলি। তো এখানে নেগেটিভ চার্জটা অ্যাকচুয়ালি আছে কার্বনের ওপরে এবং নাইট্রোজেনের ওপরেও একটা লোন পেয়ার আছে। তার মানে এই নিউক্লিওফাইলটা দুটো অ্যাটাকিং সাইট আছে, একটা কার্বন একটা নাইট্রোজেন। কার্বন হচ্ছে স্ট্রঙ্গার সাইট নাইট্রোজেনের থেকে, তো কার্বন স্ট্রঙ্গার দেন এটা স্ট্রেংথ। তাদের কার্বন আগেই বলেছি আমি, কার্বন স্ট্রঙ্গার সাইট নাইট্রোজেনের থেকে, কারণ সাইজ ছোটো, ইলেকট্রোনেগেটিভিটি কম, এই জন্য নিউক্লিওসিটি স্ট্রং। তো কার্বন দিয়ে অ্যাটাক করলে সে সায়ানাইড কম্পাউন্ড তৈরি করে, যখন নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করে সে তখন আইসোসায়ানাইড কম্পাউন্ড তৈরি করে। বোঝা গেল? তাহলে দুটো ডিফারেন্ট সাইড দিয়ে সে অ্যাটাক করতে পারে এবং দুটো ডিফারেন্ট কম্পাউন্ড সে ফর্ম করতে পারে, কিন্তু কখনোই দুটো একসঙ্গে ইউজ করতে পারবে না, আইদার এটা কখনো এটা। এরকমই আরও একটা এক্সাম্পল আছে, যেমন NO2 মাইনাস। NO2 মাইনাস, NO2 মাইনাসের স্ট্রাকচারটা দিস। তো এখানেও নাইট্রোজেনের ওপরে একটা লোন পেয়ার আছে, নাইট্রেট আয়ন যেটা। তো সে অক্সিজেন দিয়ে কখনো অ্যাটাক করতে পারে, কখনো নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে। তার মানে এরও দুটো নিউক্লিওফিলিক সাইট আছে, এটাকেও তো আমরা বলছি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এছাড়াও আরও একটা এক্সাম্পল আছে কমন, SCN মাইনাস, থায়োসায়ানাইড আয়ন। এখানে সালফারের ওপর নেগেটিভ চার্জ, নাইট্রোজেনের ওপর একটা লোন পেয়ার আছে। তার মানে এ সালফার দিয়ে অ্যাটাক করতে পারে, আবার নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করতে পারে। সালফার দিয়ে অ্যাটাক করলে সেটা আইসোথায়োসায়ানাইড, সরি সালফার দিয়ে অ্যাটাক করলে সেটা থায়োসায়ানাইড, N দিয়ে অ্যাটাক করলে সেটা আইসোথায়োসায়ানাইড। একইভাবে আগেরটা হবে O দিয়ে অ্যাটাক করলে সেটা নাইট্রাইট কম্পাউন্ড হয়, N দিয়ে অ্যাটাক করলে সেটা নাইট্রো কম্পাউন্ড হয়। কথাটা বোঝা গেছে? তার মানে এগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তো এই গেল পুরো নিউক্লিওফাইল নিয়ে
তোমাদের একটা কমপ্লিট ভিডিও, এবং এই ভিডিওতে আশা করি আমি সমস্ত জিনিসগুলো কভার করতে পেরেছি এবং নিউক্লিওফাইল সম্বন্ধে একটা ডিপ কনসেপ্ট এবং একটা ভাস্ট কনসেপ্ট তোমাদের দিয়েছি। অনেকগুলো এক্সাম্পল দিলাম, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি কোনো কনফিউশন হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেব। ওকে, অল দ্য বেস্ট, স্টাডি হার্ড।